আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি অভিনেত্রী, লেখক ফারজানা ছবি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমরা একেবারে আপনার ছোটবেলা থেকে আসব। ছবি নামটা কে রেখেছিল একটু জানার ইচ্ছে হচ্ছে। সে সময় একটা সিনেমা রিলিজ হয়েছিল, সেই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ববিতা, এবং সেই ববিতা ম্যাডামের নাম সেই চলচ্চিত্রে ছিল ছবি। তিন কন্যা সম্ভবত, বাবা দারুণ তিন দারুণ। কন্যা এক ছবি এবং চম্পা, ছন্দা আর ববি, সেরকম কিছু একটা। তো আমার সেই চলচ্চিত্র থেকে উৎসাহিত হয়ে আমার বড় ভাই, আমার মা আমার এই নামটা রেখেছিলেন। ভালো নামটা রেখেছিলেন বাবা, ফারজানা আখতার, বাবা মা দুজন মিলে। আর ছবি নামটা মূলত রেখেছিলেন আমার বড় ভাই। নামটাও ভালো নাম। এবং ছবি নামটার জন্য আমি এত বেশি ভালো লাগার এই নাম আমার মনে হয় যে ছবি আসলে প্রত্যেকটা জীবনের কথা বলে। ছবির মাঝে এমন কিছু আছে যা আসলে রয়ে যায়, বেঁচে থাকে। শিল্পী হওয়ার অনেকগুলো রাস্তা ছিল। আপনি লেখক হতে পারতেন তখনই, কিংবা গানের শিল্পী হতে পারতেন, অভিনয় শিল্পী তো হয়েছেন, কিন্তু কখন গিয়ে মনে হয়েছে যে শিল্পের এই ধারাটা আপনার জন্য? আমি খুব ছোটবেলা থেকে নাচ শিখেছি, গান করেছি, কখনো লেখালেখি, ছবি আঁকা, সবগুলো মাধ্যমে ছিলাম। পরবর্তীতে আমি একসময় আবিষ্কার করলাম যে অভিনয় শিল্পের এমন একটি মাধ্যম, যেই মাধ্যমে একজন মানুষ তার জানা প্রত্যেকটা জ্ঞানকে কোনো না কোনোভাবে অ্যাপ্লাই করতে পারে। এবং এই যে আমার জানা শিল্পাঙ্গনে বা একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে আমার সৃষ্টির যেই ক্ষমতা বা ভালো লাগার যেই পথগুলো আছে, এই সবগুলো পথের একটা অ্যাপ্লিকেশন খুঁজেছি আমি। এবং অভিনেত্রী হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে সেই অ্যাপ্লিকেশনটা যখন আমি করতে পারছি, তখন আমার অভিনয় শিল্পী হয়ে ওঠার প্রতি একটা আগ্রহ তৈরি হলো। আমি অভিনয় শিল্পী হওয়ার কারণে কখনো আমি একজন লেখক চরিত্রে অভিনয় করছি, কখনো ছবি আঁকছি, কখনো আমি নৃত্যশিল্পী, কখনো আমি গানের শিল্পী, কখনো আবার আমি আপনার মতো উপস্থাপক। তো এটা অবশ্যই আনন্দের না, একটা জীবনে হাজার হাজার জীবনের স্বাদ পাওয়া, এটা কাকে না টানে বলেন? আচ্ছা, তারপর একটা সময় আসলো যখন আপনার ইচ্ছেটা পূরণ করার সুযোগ পেলেন, কারণ অনেকেরই তো ইচ্ছে থাকে বড় হয়ে শিল্পী হবেন, কিন্তু সবাই হয়ে উঠতে পারেন না। তো আপনার কখন মনে হয়েছে বা কখন সুযোগ আসলো যে আপনি শিল্পী হিসেবে প্রমাণের নিজেকে? শুরুর গল্পটা যেটা, আমি ছোটবেলায় আমার মা আমাকে টেলিভিশনে নিয়ে গিয়েছিলেন আমি নাচের অনুষ্ঠান করব। কিন্তু সেই নাচের অনুষ্ঠান করতে গিয়ে সেখানে তখন আব্দুল্লাল মামুন স্যারের সাথে দেখা, এবং মামুন স্যার তখন গেস্ট ডিরেক্টর হিসেবে বিটিভিতে কাজ করেন। লিও টলস্টয়ের একটা গল্প অবলম্বনে চিঠি নামকরণে নাট্যরূপ দিয়েছেন, এবং সেই নাটকটি তৈরি হবে। কিন্তু সেই নাটকের কেন্দ্রীয় চরিত্র পদ্ম চরিত্রে উনি এমন একজনকে চাইছেন যাকে এখনো পর্যন্ত কেউ দেখেনি, একদম নতুন কাউকে। একটু বাঙালি চেহারা হতে হবে, বড় বড় চুল, ওনার যেই রিকোয়ারমেন্টগুলো ছিল। উনি আমাকে দেখে, স্টুডিওতে দেখেই আমার মাকে বললেন, আপনার মেয়ে কি অভিনয় করবে? অভিনয় তো তখন আমি করবার জন্য প্রস্তুত না। তখন আমার মা বললেন যে আপনি যদি গাইড করেন তাহলে ও পারবে। এবং এই পুরো এই যে উদ্যোগটা নেয়া, এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমার মায়ের, পূর্ণ। আমার মা যদি সেদিন সাহস করে না বলতেন যে ও পারবে, আজকে আমি অভিনয় শিল্পী, লেখক হিসেবে আপনার সামনে আমি বসতে পারতাম না। তো তারপর আমি থিয়েটার স্কুলে, উনি আমাকে ডাকলেন, থিয়েটার স্কুলে গেলাম। সেখানে গিয়ে দেখি সব বড় বড় সব অভিনয় শিল্পীরা, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার ছিলেন, মামুনুর রশিদ, আব্দুল্লাল মামুন স্যার, তারপর ছিলেন আবুল হায়াত আঙ্কেল, এবং সব KS ফিরোজ আঙ্কেল। তো এত বড় বড় শিল্পীদের মাঝে আমার সহ অভিনেতা ছিলেন সোহেল আরমান এবং জহির বিশ্বাস, দুজন। তো তাদের মাঝে আমি একটু তো ঘাবড়ে যাব, সেটাই খুব স্বাভাবিক। আমি কত সালের দিকে? 96-এ আমি তখন স্কুলে পড়ি, এবং ওই সময়টায় আমি মানে আমার জন্য সাহস করাটা খুব কঠিন ছিল। পুরো সাহসটা করেছিলেন মা। তারপর আমাকে রিহার্সেলের জন্য স্ক্রিপ্ট দেওয়া হলো, তারপর রেকর্ডিং হলো। প্রথম দিন মনে হয়েছিল যে এই বুঝি জীবনের শেষ অভিনয়, আমার ভালো কিচ্ছু হয়নি।
কিন্তু এরপরে যখন আমি পরবর্তী নাটকের ডাক পেলাম এবং সেটাও পেলাম একজন অসাধারণ দারুণ একজন পরিচালকের কাছ থেকে, আতিকুল হক চৌধুরী, এবং তার কাছ থেকে যখন আমি ডাক পেলাম পরবর্তী কাজটার, তখন বুঝলাম যে অভিনয়টা হয়তো বা আমি করে যাব। কিন্তু যখন স্কুলের গণ্ডি পেরিয়ে আমি কলেজে পড়তে শুরু করলাম, তারপর আমি ইউনিভার্সিটিতে গেলাম, তখন আমি আস্তে আস্তে অনেকগুলো ভালো কাজের একটা তালিকা তৈরি হলো আমার। অভিনয় শিল্পী হিসেবে একজন মানে এক্সপেরিমেন্টাল অভিনয় শিল্পী হিসেবে দর্শক আমাকে গ্রহণ করে নিলেন। সেই থেকেই যাত্রা শুরু। আপনার শুরু হলো, তারপর দ্বিতীয় ডাক পেলেন, আতিকুল হক চৌধুরী ডাকলেন আপনাকে। সেই কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? সেটিও ছিল একটি দারুণ বিদেশি গল্পের নাট্যরূপ, এবং সেই নাটকটির নাম ছিল তার রহস্যময় হাসি, 3টি প্রশ্ন। এবং আমার সহশিল্পী ছিলেন শহীদুজ্জামান সেলিম ভাই এবং নাজমা আনোয়ার আন্টি। তো তাদের সঙ্গে যখন আমি একই দৃশ্যে স্ক্রিন শেয়ার করছি, আমি তখন বুঝতে পারিনি যে আসলে এটা আমার কি অ্যাচিভমেন্ট। আমি এটা বুঝতে পেরেছি আরও পরিণত হওয়ার পরে, যে আমি ওই দিন, ওই সময়, ওই মুহূর্তটা আমার জীবনে আমাকে কতটা সমৃদ্ধ করেছে। এবং আজকে যে কথা বলা বা কথা শুনতে চাওয়া বা যেই গল্পগুলো করতে পছন্দ করি, এই যে পছন্দের রকম ফেরটা তৈরি হয়েছে না, এই রকম ফেরটা তৈরি হয়েছে তাদের মধ্য দিয়ে। আব্দুল্লাল মামুন স্যারকে দিয়ে শুরু, তারপর আমি আতিকুল হক চৌধুরী আঙ্কেলের বেশ কিছু নাটক আমি করেছি একটানা, এবং তাদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে জানা। প্রত্যেক শিল্পীর জীবনে বা প্রত্যেকের জীবনে ওরিয়েন্টেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি কাদের মাধ্যমে বা কাদের সঙ্গে আপনি কাজ শুরু করেছেন বা কাদের সঙ্গে কাজ করছেন, আপনার রুচিবোধ, আপনার ভাবনা, আপনার কথা বলার ইচ্ছা, আপনার গল্পের ধরন, সব কিছু সেভাবেই তৈরি হবে। তো আমার ক্ষেত্রে সেটা সেভাবে তৈরি হয়েছে। এবং পরবর্তী কাজগুলো, ওই যে বললাম, যখন কাজগুলো করেছি তখন বুঝতে পারিনি, অনেক পরে বুঝতে পেরেছি পরিণত হয়ে, যে আসলে সেই কাজগুলো আমাকে কতটা সমৃদ্ধ করেছে। আমরা একটা বিরতি নিয়ে আসবো, প্লিজ। তারপর বাকি কথা শুনবো। অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন আলোকর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমরা কথা বলছি অভিনেত্রী ফারজানা ছবির সঙ্গে। আরও কথা শুনবো বিরতির পর, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোকর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী ফারজানা ছবি। আমরা কথা বলছিলাম আপনার শৈশব পার হয়ে প্রথম অভিনয়, দ্বিতীয় অভিনয়, তারপর আপনি বলছিলেন যে তৃতীয় অভিনয়ে বিশেষ কারো সঙ্গে কাজ করা, সেই বিশেষ কেউ, সেই মানুষটা কে? এতই বিশেষ, আমি আসলেই তাদের নাম বলতে পেরে আজকে খুব আনন্দিত। এরপরে আমি কাজ করেছি সুভাষ দত্তদার সঙ্গে, বাহ। তারপরে আমি কাজ করেছি আমজাদ হোসেন আঙ্কেলের সাথে। মানে প্রত্যেকটা নামের পরে আসলে একটা তালি দেওয়ার মতো ব্যাপার। একদম তাই। আমি না আপনাকে নামগুলো বলছি আর আমি সত্যি আজকে শিউরে উঠছি, কারণ আমি যখন তাদের সঙ্গে কাজ করেছি, শুধু শিখেছি বললে হবে না, যথেষ্ট বলা হয় না। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একজন শিল্পীকে যেমন তৈরি করে, ঠিক একই সাথে তার ব্যক্তি জীবন কতটা পরিশীলিত হবে বা একজন শিল্পী তার ব্যক্তিগত জীবনটাকে কিভাবে ড্রাইভ করবে, সেই ভাবনা বা সেই পথটাও কিন্তু তারা বাতলে দিতেন। আর শিল্প মানে কিন্তু অগোছালো বিষয় না। যেমন এই যে ফুলের টবটা আছে, এই ফুলের টবটা এখানে আমি ফেলে রাখলাম, পড়ে আছে, বা এই যা যা প্রপস আছে এই সেটে এলোমেলোভাবে পড়ে আছে, সেটা কিন্তু শিল্প না। আপনার যদি আপনার প্রয়োজনে বা আপনি যেই কাজটি করছেন সেই কাজের প্রয়োজনে যদি এটা এলোমেলো করতে হয়, আপনি সেটা এলোমেলো করবেন, প্রয়োজনে সেটাকে সাজাবেন। আপনি সেটা কিভাবে দেখাতে চান, তাই আপনি যেভাবে দেখাতে চান আপনি সেটা সেভাবে দেখাতে পারছেন কিনা, সেটাই হচ্ছে শিল্প। কিন্তু এখানে আমরা একটা ভুল করে ফেলি, আমরা একটু অগোছালো হয়ে যাই। তাই একজন শিল্পীকে ভেতরে বাইরে অবশ্যই গোছানো হওয়াটা খুব জরুরি। তারপর সেই মানুষটার সম্পর্কে একটু জানতে চাই, যার সঙ্গে কাজ করলেন তৃতীয় কাজ। তৃতীয় কাজ সুভাষ দত্তদার সঙ্গে যখন কাজ করেছি, আমি তখনও স্কুলে পড়ি, এবং আমার গল্পটাই এমন ছিল যে একটা স্কুল গোয়িং মেয়ের সাথে একজন পরিচালকের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়ে যায়। পরিচালকের একজন স্ত্রী আছেন, তার একটা পারিবারিক জীবন আছে, কিন্তু সেই স্কুলের যে মেয়েটা, সেই মেয়েটা একটা ফ্যান্টাসির মধ্যে থাকে।
এবং আমার সহশিল্পী ছিলেন ইলিয়াস কাঞ্চন ভাই এবং চম্পা ম্যাডাম। তারপর যেই কাজ করেছি আমজাদ হোসেন আঙ্কেলের সাথে, আমার এই কাজগুলোর ধারাবাহিকতায়। সেই কাজটার নাম কি ছিল তৃতীয়টা? তৃতীয় সুভাষ দত্তদার সঙ্গে লাল গোলাপ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অসাধারণ একটা কাজ, একটা টেলিছবি ছিল। এবং লাল গোলাপের পরেই আমাকে সেখান থেকে দেখে আমাকে আমজাদ হোসেন আঙ্কেল ডাকলেন তার 7 নম্বর বাড়ি একটি ধারাবাহিক নাটকে। এবং সেই ধারাবাহিক নাটকে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটা একটা চ্যালেঞ্জ ছিল। পিয়ারি বলে একটা ক্যারেক্টার, উনি বললো যে তুমি যদি এই চ্যালেঞ্জটা নিতে পারো তাহলে আমি তোমাকে এই চরিত্রটা করতে দেব, কিন্তু এই চরিত্রটা এই পুরো নাটকের প্রাণ। এবং সেখানেও একটা সাহস করলাম, সাহস করে সেই কাজটি করার পরে আমি পিয়ারি নামে, আমার মনে আছে আমি প্রত্যেকটা দর্শক, মানে প্রতিটা শ্রেণীর দর্শকের কাছে আমার সেই নামটা পরিচিত হয়ে গেছে। আমার নাম যে ফারজানা ছবি, এটাই অনেকে ভুলে গিয়েছিল। এবং তখন আমি বুঝতে পারলাম যে আমার অভিনয় সত্তা কোনো না কোনোভাবে আমার ব্যক্তিসত্তাকে খুব শক্তভাবে নিয়ন্ত্রণ করছে, যেখানে আমার ব্যক্তি নামটি লুকিয়ে যাচ্ছে আমার চরিত্রের নামের আড়ালে। তাহলে ভেবে দেখেন যে একজন শিল্পীর অভিনীত চরিত্র কতটা স্ট্রং ভূমিকা রাখতে পারে। চলচ্চিত্রের বিষয়ে যদি আসি, প্রথম শুরুটা কবে থেকে? প্রথম আমি যেই সিনেমাটি করেছি জীবন ও মরণ ও সীমানা ছাড়িয়ে, হাসিনা বানু সোমা উনি ডিরেকশন দিয়েছেন। এবং সেই আমার সেই চলচ্চিত্রটি আমার বাংলাদেশে সেই প্রথম কোনো সিনেমা হচ্ছে যেটা দুজন মাত্র শিল্পী ছিলাম, দুজন আর্টিস্ট, পুরো 2 ঘন্টার সিনেমা আমরা অভিনয় করেছি। আমি এবং আহমেদ রুবেল ভাই অভিনয় করেছি। রুবেল ভাই এবং আমি, উনি রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছে এবং আমি অভিনয় করেছি কাদম্বরী দেবীর চরিত্রে। রবীন্দ্রনাথের মেজ বৌঠানের সঙ্গে তার একটি আন্তরিক সম্পর্কের উল্লেখ আছে কিছু কিছু লেখায়, এবং সেই সম্পর্কটির একটি বিশ্লেষণ ছিল ওই সিনেমাটি। এবং ওই সিনেমায় অভিনয়ের পরে যেটা হলো, সিনেমায় অভিনয়ের একটা ভালো লাগা তৈরি হলো, এবং সেই সাথে কি ধরনের সিনেমা আমার করা উচিত সেই রকম একটা রকম তৈরি হয়ে গেল। তারপর তো আমি আরও বেশ কিছু সিনেমা করলাম। গত বছর রিলিজ হলো আমার মা চলচ্চিত্র। এবার ঈদে আমার রিলিজ হচ্ছে প্রেসার কুকার, রায়হান রাফির সিনেমা, এবং মা চলচ্চিত্রটি ছিল অরণ্য আনোয়ারের। এবং এরপরেই আমার আরেকটি সিনেমা রিলিজ হচ্ছে রায়হান রাফির আন্ধার। এই যে চলচ্চিত্রের একটা লম্বা সময় পার হওয়া, আমরা দেখেছি যে চলচ্চিত্রের ক্যারিয়ারগুলো একটু ছোটই হয়, হয়তো 2টা ছবি 3টা ছবি করে তারা কোথায় যেন চলে যান। কিন্তু আপনি ওই সময়টা থেকে এখন পর্যন্ত একেবারে আধুনিক সময়টায় যারা চলচ্চিত্র বানাচ্ছেন তাদের সঙ্গেও কাজ করছেন, মানে কোন যোগ্যতা আপনার মনে হয়, মানে কোন বিষয়টা কাজ করে, বা কেন আপনাকে প্রয়োজন এই চরিত্রগুলোর জন্য, মানে আপনি কি মনে করেন? তারা তো মনে করেন কিছু, অবশ্যই তারা মনে না করলে তো আপনাকে কাজে যুক্ত করতেন না, কিন্তু আপনার মনে হয় যে কোন যোগ্যতাটা আপনাকে এই জায়গাটায় নিয়ে এসেছে? ডাইভার্সিফিকেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। আমি মনে করি কখনোই আমি একই ধরনের চরিত্রে নিজেকে আবদ্ধ রাখিনি। সবসময় আমি আমার জীবনে, অভিনয় জীবনের শুরু থেকে আমি নিজেকে অভিনয় শিল্পী হিসেবে দেখতে চেয়েছি, এবং আমি মনে করেছি যে আমি অনেক মানুষের চরিত্র হব। আমি কখনো নায়িকা হব বা আমি রোম্যান্টিক সিনেমাই করব বা রোম্যান্টিক কাজই করব এভাবে ভাবিনি। আমি অনেক ধরনের চরিত্র বিশ্লেষণ করতে পছন্দ করেছি। পথে চলতে চলতে আমি হয়তো কোনো বেদেনী দেখেছি, কোনো একজন ভিক্ষুক দেখেছি, বা আমাদের চারপাশে যত ধরনের মানুষ দেখি, আমি প্রতিটা মানুষের মাঝে না নিজেকে খুঁজতে চেষ্টা করেছি। তো আমার সেই চেষ্টাটা একটা পর্যায়ে আমাকে একজন অভিনয় শিল্পী হিসেবে পরিচালকদের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি করলো। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার, আমরা যেমন বিভিন্ন সময় ভাগ করে বলি যে আগে এ ধরনের সিনেমা হতো, এখন এমন হচ্ছে, আগামীতে এমন হবে। এই যে প্রত্যেকটা সময় আমাদের টেকনোলজি পাল্টে যাচ্ছে, আমাদের নির্মাণের ধরন পাল্টে যাচ্ছে, এমনকি এই যে এই সেটে লাইট করা হয়েছে, আমাদের এই সব টেকনিক্যাল দিকগুলোও সব পাল্টে যাচ্ছে, বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে। আমি মনে করি যে আপনার অ্যাক্টিং প্যাটার্নটাও সেই সাথে পরিবর্তিত হতে হবে। আপনি যদি ঠিক একই প্যাটার্নের অ্যাক্টিংটা ধরে রাখেন, যেটা আগে এক সময় করতেন বা এরপরে করতেন, সেই প্যাটার্নটা যদি আপনি আবদ্ধ হয়ে যান, সেখানে যদি আপনি গণ্ডিবদ্ধ হয়ে যান, তাহলে আপনি নিজেকে ভাঙতে পারবেন না।
আমি প্রতি মুহূর্তে নিজেকে ভেঙেছি, আমি প্রত্যেকটা পরিবর্তনের সাথে নিজে অ্যাডজাস্ট করেছি। লাইট বলেন, নির্মাণ বলেন, পরিচালকের ভাবনা, স্ক্রিপ্টিং, সব কিছুর সাথে আমি আমার অ্যাক্টিং প্যাটার্নটাকেও পাল্টেছি। এবং এই যে পাল্টানোর বা নিজেকে নতুন নতুন করে ভেঙে গড়বার যেই প্রবণতা, এই প্রবণতাই আজকে আপনার কাছে এবং সবার কাছে আমাকে প্রিয় হবার জন্য যোগ্য করেছে। অভিনয় নিয়ে কথা হলো, কিন্তু আপনার শুরুর দিকে, অর্থাৎ জীবনের শুরুর দিকে যে কয়েকটা কাজ করতে আপনি চেয়েছিলেন, এর মধ্যে লেখা একটা, সেই লেখালেখির সঙ্গে বড় হয়ে কিভাবে যুক্ত হওয়া? জীবন তো একটা ক্যানভাস, এই ক্যানভাসে আমরা প্রতি মুহূর্তে রং তুলি বোলাই এবং তারপরে আমরা সেই ক্যানভাসটা পরিপূর্ণ হলে দেখি যে আমার জীবনটা কেমন দেখতে। সেই ক্যানভাসের গল্প বলবো। আচ্ছা, তাহলে একটা বিরতি নিয়ে আসি। নিশ্চয়ই। দর্শক, আপনারা দেখছেন আলোকর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী এবং লেখক ফারজানা ছবি। তার কথা শুনছি, বিরতির পর আরো কিছু কথা শুনবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোকর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী এবং লেখক ফারজানা ছবি। আমরা আপনার লেখালেখি শুরু করার যে ধাপটা, সেটা নিয়ে কথা বলবো, একটু পরে বলবো। তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা একটা কাজ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বইমেলা করেন। অর্থাৎ যে ছেলেমেয়েরা ঢাকায় খুব সহজে আসতে পারে না, ঢাকার বইমেলায় কিংবা খুব কাছাকাছি বই পায় না, বাহ, তাদের কাছে বই পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই কাজটা করে তারা, বইমেলা করা প্রত্যন্ত অঞ্চলে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি মুগ্ধ হয়ে শুনলাম কথাটা। এত ভালো লাগলো যে যে মানুষগুলো বা যেই ছেলেমেয়েরা শহরে আসতে পারছে না, লিখছে, চেষ্টা করছে, তাদের বই নিয়ে কাজ হয়, তাদের লেখালেখি নিয়ে। আমি খুব খুব আনন্দিত, আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি এবং আমি এই যাত্রায় আন্তরিকভাবে বলছি, এই সেটে বসেই বলছি, আমি আসলে সঙ্গী হতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ওই প্রসঙ্গটা সামনে আনতে চাই আবার। আপনার লেখালেখি। আমি তো আসলে খুব ছোটবেলায় দেয়ালিকায় লিখতাম, কবিতা লিখতাম, ছোট ছোট লেখা লিখতাম। পরবর্তীতে যেটা হতো, আমি সোশ্যাল মিডিয়ায় টুকটাক লেখা শেয়ার করতাম, একটু একটু লেখা লিখতাম। এবং আমার যারা আমাকে ভালোবাসেন, দর্শক আছেন যারা, তারা আমাকে সবসময় বলতেন যে আপনি উপন্যাস আকারে আপনি আসেন, আপনি লেখালেখিতে আসেন। এবং আমার সেই লেখাগুলো পড়ে এরপরে আমি একটা সময় ডিসিশন নিলাম যে আচ্ছা, আমি এবারের বইমেলায় লিখবো। এটা 2024 সালের কথা। এবং 2024 সালে আমি প্রথম লিখলাম উপন্যাস জলছবি। এবং জলছবি এত জনপ্রিয় হলো, এত পাঠকদের কাছে পৌঁছে গেল, এবং আমি যখন মেলায় আমার বইটা হাতে নিয়ে দাঁড়ালাম, আমার নিজেকে খুব ঐশ্বর্যশালী মনে হচ্ছিল। এটা মনে হওয়ার একটা কারণ, অভিনয় জীবনে আমি যখন ভিন্ন ভিন্ন রোল প্লে করি, আমি তো সেই চরিত্রের কথা বলি। এই প্রথম আমি কোথাও আমার নিজের অবজারভেশন, আমার নিজের মূল্যবোধ, আমার নিজের কথাগুলো কিংবা আমার নিজের জীবন দর্শন বলার সুযোগ পাচ্ছি। এবং সেই বইটা জলছবি, যেখানে আমার নিজের ভাবনা চিন্তাকে আমি অ্যাকুমুলেট করেছি এবং সেটা পাঠকের কাছে যাচ্ছে, এবং কোনো না কোনো পাঠকের, সব পাঠকের বুকশেলফে এটা থেকে যাচ্ছে। এই যে আনন্দটা, এই আনন্দটা আমাকে একটা অন্য ধরনের অনুপ্রেরণা এবং অন্য ধরনের উৎফুল্লতা, একটা এক্সাইটমেন্ট তৈরি হলো আমার মাঝে লেখা নিয়ে। তারপরে আমি 2025 সালে লিখলাম বৃত্তবাস। এবং সেই বৃত্তবাস নামটি শুনেই অসংখ্য পাঠক অপেক্ষায় রইলেন যে বইটি তারা কখন হাতে পাবেন। এবং পরবর্তীতে আমি লক্ষ্য করলাম যে আমাকে অনেকে আমার সোশ্যাল মিডিয়ায়, আমার ইনবক্সে লিখছেন, বা আমি যখন বাইরে যাচ্ছি অভিনয় শিল্পী ছবির সঙ্গে কথা বলতে বলতে তারা বলছেন যে আপনার জলছবি পড়েছি, আপনার বৃত্তবাস পড়েছি, আপনি ওই চরিত্রটাকে এমন কেন করলেন, ওই চরিত্রের এন্ডিংটা এমন হলে কেমন হতো। এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো আমাকে একটা নতুন মানুষের সঙ্গে, নতুন ছবির সঙ্গে পরিচয় করালো। এবং সেই যে নতুন নতুন ছবির মাঝের ছবি, সেই ছবির মাঝের ছবিকে বাঁচিয়ে রাখবার জন্যেই আমি এখন নিয়মিত লিখছি। এবছর লিখলাম অদৃশ্যে। আপনি লিখছেন, অভিনয় করছেন। এক জায়গায় অভিনয় শিল্পী সত্তা আপনার, আরেক জায়গায় লেখক সত্তা। কোনোভাবে একটা সত্তা আরেকটা সত্তাকে প্রভাবিত করছে কিনা? একটা ভুতুরে গল্প বলি। আমার লেখার যে চরিত্রগুলো,
এই চরিত্রগুলো কিন্তু আমার সাথে একা একা কথা বলে, আবার আমার অভিনীত যে চরিত্রগুলো সেই মানুষগুলোও কিন্তু আমার সাথে কথা বলে। এবং আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একটা চরিত্রে অভিনয় করে আসলাম, আমি ফিরে আসার পরে আমি সেই চরিত্রটাকে দেখতে পাই, অথচ সেই চরিত্রকে দেখা উচিত হচ্ছে যে অভিনয়ের আগে, তাহলে সেটাকে খুব প্রপারলি পোর্ট্রে করা যায়। আবার লেখার ক্ষেত্রে আমি মাঝে মাঝে যেই চরিত্রগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, তাদের যে যাপিত জীবন, তারা প্রত্যেকে তাদের জীবন নিয়ে, তাদের সেই রসায়ন নিয়ে কথা বলে আমার সাথে। তাই আমি মনে করি যে লেখার চরিত্র আমি যখন অভিনয় করি তখন মাঝে মাঝে আমার মনে হয় যে আচ্ছা এই চরিত্রটাকে আমি এভাবে লিখেছিলাম, তার সাইকোলজিটা এটা ছিল। কখনো কখনো কোনো কোনো চরিত্রে আমার লেখা চরিত্রগুলো প্রভাব ফেলে, আবার কোনো কোনো সময় আমি যে অভিনয় করছি সেই জীবনগুলো কিন্তু আমার লেখায় চলে আসে। কিন্তু আমরা খেয়াল করেছি যে লেখার জায়গাটায় যখন আসা হয় তখন প্রাপ্তিটা একটু দেরিতে ঘটে, কিন্তু অভিনয় শিল্পী কিংবা অন্যান্য ক্ষেত্র যেগুলো শিল্পের নানা মাধ্যম বা নানা শাখা, সেখানে প্রাপ্তি আরও দ্রুতই আসে। বিশেষ করে অভিনয় শিল্পী হিসেবে আপনি যতটা পরিচিতি পেয়ে গেছেন, লেখক হিসেবে ততটা পরিচয় বা পরিচিতি পেতে আর একটু সময় লাগবে, সেই বিষয়টা হতাশ করে কি না? এখানে প্রাপ্তি এবং পূর্ণতা দুটো শব্দ আছে। আমি আমার জীবনে প্রাপ্তির চেয়ে পূর্ণতাকে প্রাধান্য দিয়েছি বেশি। আমি কখনোই আমার অভিনয় জীবনে আমি অর্থের পেছনে ছুটিনি। আমি মন দিয়ে আমার কাজটা করেছি, খুব সৎভাবে করেছি, অর্থই আমার পেছনে ছুটেছে। এবং লেখার ক্ষেত্রেও আমি ধরেই নিয়েছি যে এই জায়গাটি আমার আত্মপূর্ণতার জায়গা, আমার আত্মতৃপ্তির জায়গা। আমার অবস্থান থেকে এটা আমি ভাবতে পেরেছি বলে আমি মনে করি যে আমি সৌভাগ্যবান। কিন্তু আরেকজন মানুষ বা আরেকজন লেখক যিনি তার জায়গা থেকে এই ভাবনাটার সুযোগ নেই, লেখাটাই যার পেশা, নেশা, সব কিছু, তার জন্যে কিন্তু আসলে আমাদের কিছু সিস্টেমের পরিবর্তন দরকার। আমি অনেক লেখকের সাথে কথা বলেছি যারা অনেক ভালো লিখতেন কিন্তু লেখা ছেড়ে দিয়েছেন। তারা বলেন যে লিখে তো টাকা পাওয়া যায় না, জীবন চলে না, তাই লেখাটা ছেড়ে দিয়েছি। তাই আমার মনে হয় যে সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের লেখালেখির প্রকাশনা বলেন বা আমাদের এই সাহিত্য শিল্প সাহিত্য অঙ্গনে যারা এই ক্ষেত্রগুলোতে দায়িত্বরত আছেন, তাদের এই বিষয়গুলো একটু সচেতনভাবে ভাবা উচিত। তাহলে আসলে আমাদের কাছ থেকে লেখা হারিয়ে যাবে না, লেখক হারিয়ে যাবে না। আমি লেখা এই কারণে বললাম যে লেখা এবং লেখক দুটো কিন্তু আলাদা সত্তা। লেখক মানে লেখার কিন্তু একটা আলাদা নিজস্বতা আছে। আপনি দেখেন যে এক একটা অক্ষর, এক একটা শব্দ, এক একটা বাক্য বা একজন লেখকের ভাবনাগুলো, লেখক থাকছেন না, হারিয়ে যাচ্ছেন পৃথিবী থেকে, কিন্তু তার ভাবনাগুলো কিন্তু সেই বইয়ে বন্দি থেকে যাচ্ছে, সময়ের পর কালোত্তীর্ণ হয়ে যাচ্ছে, কালজয়ী হয়ে যাচ্ছে লেখাগুলো। কালজয়ী কেন হচ্ছে? কারণ সময়কে জয় করছে। ছায়া বেঁচে আছে, কায়া হারিয়ে গেছে, ছবিও বেঁচে আছে, সব মিলে ছায়া ছবি হয়ে গেছে। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট প্রশ্ন করে শেষ করি, কারা কারা আছেন পরিবারে? পরিবারে আমার গৃহবন্ধু তন্ময় সরকার, আমার 2 ছেলে আরহাম সরকার অভিরূপ এবং অনির্বাণ সরকার অদ্রিক। ভালো থাকবেন, আবারও শুভকামনা আপনার জন্য। দারুণ একটি অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানে এসেছি আমি মূলত একজন কথা সাহিত্যিক হিসেবে, লেখক হিসেবে। এটা আমার জন্য অনেক সম্মানের এবং আনন্দের। অভিনয় শিল্পী ছবি, ফারজানা ছবিকে যেভাবে আপনারা ভালোবেসেছেন, লেখক ফারজানা ছবিকেও আপনারা সেই ভালোবাসা এবং অনুপ্রেরণা দেবেন, এই কামনা রইল। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম অভিনয় শিল্পী এবং লেখক ফারজানা ছবির সঙ্গে। তিনি বলছিলেন তার ব্যক্তি জীবনের কথা, বলছিলেন কর্মজীবনের কথা, বিশেষ করে তার লেখক জীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নিব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবারও শুভকামনা। আল্লাহ হাফেজ।